নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি বুদ্ধদেব গুহর একটি বিখ্যাত উপন্যাস বাবলি। গতকাল আমরা এই উপন্যাসের প্রথম পর্ব শুনেছিলাম, আর আজ শুনব এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। আসুন তাহলে সকলে মিলে আমরা এই উপন্যাসটির দ্বিতীয় পর্ব শুনে নিই। চান টান করে একটা হলুদ কালো ডুরে তাঁতের শাড়ি পরে গলায় কালো পুঁতির মালা ঝুলিয়ে যখন বাবলি নিচে নেমে এলো, তখন বাবলিকে খুব সুন্দর দেখাচ্ছিল। ব্রেকফাস্ট খাওয়ার সময় দুজনেই কেউই বিশেষ কথা বলল না। একজন অন্যকে টোস্ট এগিয়ে দিল, অন্যজনের প্লেটের কর্নফ্লেক্সের দুধ ঢেলে দিল। কাঁটা চামচের টুংটাং শব্দ হচ্ছিল শুধু খাওয়ার ঘরে। একটি মিষ্টি ঝিরঝিরে হাওয়ায় পর্দাটা ওড়াউড়ি করছিল। ওরা কেউই কোনো কথা বলছিল না। গতকাল ও পরশু যে উচ্ছ্বাসিত কলকল করা মেয়েটির সঙ্গে অভি কাটিয়েছিল, সেই মেয়েটি কোনো মন্ত্র বলে যেন বিবশ হয়ে গেল। অভির চোখে সেই মোটামুটি মোটাসোটা সাধারণ মেয়েটা কি এক অসাধারণত্বের দাবি নিয়ে এসে দাঁড়ালো। ব্রেকফাস্ট খাওয়ার পর বাবলি যত্ন করে কফি বানালো। তারপর দুজনেই কফি হাতে করে বারান্দার চেয়ারে এসে বসল। সেগুন গাছগুলোর ছায়া বাংলোর ঘন সবুজ ঘাস গজানো হাতায় লম্বালম্বিভাবে পড়েছিল। কতগুলো শালিক এসে কিচিরমিচির করে নিজেদের মধ্যে কী সব বলাবলি করছিল। নিজেদের মধ্যে মান অভিমান ঝগড়া করে নিজেরাই তার নিষ্পত্তি করে আবার উড়ে যাচ্ছিল, ফিরে আসছিল। কাঁচা রাস্তা দিয়ে প্যাক প্যাক আওয়াজ করে হর্ন বাজিয়ে চেনের ক্যাঁচর কোচর আওয়াজ তুলে সাইকেল রিক্সা যাচ্ছিল মাঝে মাঝে। পথ চলতি নাগা ও অসমিয়াদের টুকরো টাকরা কথাবার্তা ভেসে আসছিল এবং আবারও হাওয়ায় চলে যাচ্ছিল। অনেকক্ষণ ওরা চুপচাপ করে বসে রইল, দুজনে দুদিকে তাকিয়ে। ওরা দুজনের নিজস্ব ভাবনায় বুঁদ হয়েছিল। যখন মনে মনে অনেক কথা শেষ হয়ে গেছে অথবা মনে মনে অনেক কথা শুরু হবে, সেই মধ্যবর্তী একফালি নামহীন সময়টুকুতে ওরা দুজনেই থমকে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পর অভি বলল, আপনার ট্রেন কটায়? বাবলি যেন ঘুম ভেঙে বলল, বিকেল, ঠিক সময় জানি না, একবার খবর নিতে হবে স্টেশন থেকে। তারপর বলল, আপনি আমাকে তুলে দিয়ে আসবেন না? অভি বলল, আপনার কি মনে হয়? বাবলি হাসল, বলল, মনে হয় তুলে দিয়ে আসবেন। তারপরে বলল, আপনাকে অনেক কষ্ট দিলাম এই দুদিনে, বলুন। অভি একটু চুপ করে থেকে বলল, জানি না। এখনও অভি বুঝতে পারছিল না যে অনুভূতির মধ্যে এখন এই মুহূর্তে ও আছে তাকে কষ্ট বলে কিনা ও জানে না, তাকে কি বলে ও সত্যিই জানে না। তারপরে বলল, আপনারও তো খুব কষ্ট হলো, তাই না? আমি কেবল ভাবছি, গত রাত্রে কোনো একটা দুর্ঘটনা ঘটলে, কোনো বিদ্রোহী নাগা বা হাতির উপদ্রবে পড়লে আপনার মাসিমা মেসোমশাইয়ের কাছে আমি কি করে মুখ দেখাতাম, ভাবতে ভয় লাগছে। ইম্ফলে ফিরে গিয়ে ওদের যে কি বলবো বুঝতে পারছি না। বাবলি হাসল, বলল, আমার মাসিমা মেসোমশাই আমাকে চেনেন, আমার দোষীপনা জানেন। দোষ হলে হয়তো আমারই হতো, আপনাকে কেউ দোষী করতো না। অভি বলল, অন্য কেউ না করলেও আমি তো করতাম। বাবলি অবাক চোখে তাকালো অভির দিকে, তারপর মুখ নিচু করে বলল, কেন? আমি আপনার বসের আত্মীয়া বই তো আর কেউ নই। আমার জন্য আপনার এত অপরাধবোধ বা দুশ্চিন্তা কেন? পরের জন্য এত ভাবা কি ঠিক? এতখানি কনসার্ন হওয়া ঠিক নয়। নয় বুঝি? অভি বলল, বলে মুখ তুলে বাবলির দিকে তাকালো। তারপর বলল, কি জানি, হয়তো নয়। তারপর এলোমেলো হাওয়ায় রশিদ আলীর সাদা লম্বা দাড়ি যেমন এলোমেলো হয়ে গেল, তেমন হলো বাবলির আঁচল, অভির চুল। তারপর দেখতে দেখতে কি করে যে দুপুর গড়িয়ে বিকেল হলো, ওরা দুজনের কেউই তা বুঝতে পারল না। অভির একবার বেরোবার কথা ছিল ফাইল নিয়ে অফিসের দিকে, কিন্তু অভি বেরোলো না।
ঠিক করলো কাল ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে একেবারে সব কাজ শেষ করে রাতে বাংলোয় ফিরবে। তারপর দিন ভোর 4টেয় বেরিয়ে পড়বে ইম্ফলের দিকে কোহিমা হয়ে। দেখতে দেখতে ট্রেনের সময় হয়ে গেল। বাবলির মালপত্র নিচে নামিয়ে আনা হলো। অভি বলল, কিছু ফেলে যাচ্ছেন না তো? ঘরটা আর একবার দেখে আসুন। ফেলে গেলে এখানে কিছু হারিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। বাবলি একবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেল, 2 পা উঠে নেমে এলো। বলল, না, কিছু ফেলে যায়নি, কিছুই হারিয়ে যাবে না এই বাংলোর ঘরে। যদি কিছু হারিয়ে থাকি তা হারিয়েই গেছে, তা কখনো আর ফেরত পাওয়া যাবে না। অভি অন্যমনস্ক ছিল, কথাটা ভালো করে শোনেনি। বলল, সত্যিই কিছু হারিয়ে গেছে নাকি? বাবলি হাসল। বিকেলের আলোয় হাসিটা কেমন কান্নার মতো দেখালো। বলল, না, যা হারিয়ে গেছে তা ফিরে পাওয়ার নয়। ট্রেন ছাড়বার সময় হয়ে এলো। ডিমাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল। তখন অন্ধকার হয়ে গেছিল। অভি কম্পার্টমেন্টের ভেতরেই ছিল। বাবলি বলল, এবার আপনি নেমে দাঁড়ান। অভি নেমে এসে কম্পার্টমেন্টের সামনে প্ল্যাটফর্মের ওপর বাবলির সামনে দাঁড়ালো। বাবলি খুব সপ্রতিভ দেখাবার চেষ্টায় সচেষ্ট ছিল। দেখাচ্ছিল যে ও মেয়ে হলেও ইমোশনাল মেয়ে নয়। আফটার অল ও রেভিনিউ সার্ভিসের মেয়ে। ওরা অত নরম হতে পারে না। পার্ট 1 পরীক্ষা দেওয়ার কচি মেয়ের মতো অত আবেগ ওকে মানায় না। তবু এত সচেতন হওয়া সত্ত্বেও বাবলি ইচ্ছে করে অভির মুখ থেকে মুখ সরিয়ে প্ল্যাটফর্মের ওপর লক্ষ্যহীনভাবে চেয়ে রইল। অভি কিন্তু বাবলির মুখের দিকেই তাকিয়েছিল। ও কেন জানে না প্রবলভাবে চেষ্টা করেও ও চোখ দুটো বাবলির মুখ থেকে সরাতে পারল না। এমন সময় সিগন্যাল হলুদ হলো। বাঁশি বাজলো গার্ড সাহেবের। কু দিয়ে উঠল ইঞ্জিন। অভির বুকের মধ্যেও যেন কি একটা স্বর আর্তনাদের মতো বেজে উঠল। জানালার শিকের ভেতর দিয়ে বাবলি ও রিস্টওয়াচ পরা ডান হাতটা বাড়িয়ে দিল। বলল, চললাম। কি হয়ে গেল অভি জানে না। ও বাবলির হাতটা নিজের হাতে ধরল। একজন নারীর কোমল হাত একজন পুরুষের শক্ত সবল হাতে মুহূর্তের আশ্রয় পেল। অভি বাবলির হাতে একটু চাপ দিল। তারপর হাতটা ছেড়ে দিয়ে চোখ তুলে বলল, আবার আসবেন ইম্ফলে বেড়াতে। আপনাকে অনেক কিছু দেখাবো। অনেক কিছু দেখার ছিল, জানার ছিল। এত অল্প সময় থাকলেন যে কিছুই হলো না। ট্রেনটা ছেড়ে দিল। অভি কিছুটা অবধি জানালার পাশে পাশে হেঁটে এলো, যতক্ষণ না ট্রেনের গতিটা দ্রুত হয়। বাবলি জানালার শিকের সঙ্গে মুখ লাগিয়ে বলল, আপনি দিল্লি আসবেন, আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। আমার ভালো লাগবে, অনেক দেখার আছে। আসবেন? ট্রেনের গতি ততক্ষণে দ্রুত হয়ে গেছে। বাবলি চোখ থেকে প্ল্যাটফর্মের বাতিগুলো, লোকজনের মুখগুলো দ্রুত মুছে যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে মৌচাক ঢিল খাওয়া মরিয়া মৌমাছির ডানার মতো একটা গুঞ্জরণ উঠছে। উত্তরে অভি কি বলল শোনা হলো না বাবলির। কথাটা শোনা গেল না। ট্রেনটা আলো ছাড়িয়ে অন্ধকারের মধ্যে পৌঁছে গেল। এখন আর আলো নেই, কোনো আলো থাকবে না। বাবলির বন্ধ করা চোখে একজন সরল সাদাসিধে আন্তরিকতা ভরা ভালো মানুষের অন্ধকারে মুছে যাওয়া মুখটি অনেকক্ষণ জেগে রইল। বাবলি বুঝতে পারল না কতক্ষণ, কত দিন এই মুখটা তার চোখে থাকবে। তার যা স্বভাব, তাতে যদি 2 ঘন্টাও তা থাকে তাহলেও অবাক হওয়ার কথা নিঃসন্দেহে। ওর মনে কিছু লেগে থাকে না। ওর মনের প্রকৃতিটা আশ্চর্য, তাও জানে। তা জেনে ও গর্বিত। কিছুক্ষণ পর বাবলি বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে এলো। জানালার পাশে ফিরে এসে বসতে জোরে ঠান্ডা হাওয়া লাগতে লাগলো তার চোখে মুখে। বাবলির বেশ প্রকৃতস্থ মনে হতে লাগলো নিজেকে। এতক্ষণে মনে হলো ওর মনকেও সম্পূর্ণ নিজের আয়ত্তে এনেছে। নিজের মনেই শূন্য কূপেতে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে হেসে উঠল বাবলি। বাবলি নিজের মনে বলল, বাবা, সর্বনাশ হতে বসেছিল আমার। রিয়েলি সিলি ব্যাপার। একটু হলে প্রেমে পড়ে গিয়েছিলাম আর কি। বাবলির মনে হলো
যে ভদ্রলোক বলেছিলেন যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তিনি কি দারুণ বুদ্ধিমান। বুদ্ধিমান ছেলেদের বুদ্ধিমত্তাকে ও ভালোবাসে, ভালোবাসতে পারে বাবলি। কিন্তু ওরকম বোকা বোকা ছেলেকে ভালোবাসা বাবলির পক্ষে সম্ভব নয়। অভি শুধুমাত্র বোকা নয়, ক্যাবলাও। নইলে কোহিমা থেকে ডিমাপুর আসার পথে যখন গাড়ি খারাপ হলো, তখন বাবলির রসিকতা বুঝতে না পেরে গাড়ির পেছনে ম্যাজিশিয়ানের মতো আবড়াকা ডাবড়া বলতে বলতে লাথি মারতে পারে কখনো? কোনো বুদ্ধিমান ছেলে পারে? বাবলি চটি দুটো থেকে পা আলগা করে সিটের ওপরে দুপা জোড়া করে আরাম করে বসে আবার বলল, বাপ্পা, খুব বেঁচে গেছি এই যাত্রায়। পুরো ব্যাপারটা ভাবলেও এখন হাসি পাচ্ছে। অত সোজা নয়। অন্ধকার থাকতে অভি বেরিয়ে পড়েছিল ডিমাপুরের দিকে। তাড়াতাড়ি না বেরোলে ইম্ফলে পৌঁছানো যাবে না। খোঁজমাতে নাগাল্যান্ডের বর্ডার দিনে দিনে পেরোতে না পারলে মুশকিল। বিদ্রোহী নাগাদের দৌরাত্ম আজকাল কমে গেছে বটে, কিন্তু কিছু বলা যায় না। দেখতে দেখতে ডিমাপুরের সীমানা ছাড়িয়ে ডিফু শহরকে বাদিকে রেখেও ডিফু নদীর পাশে পাশে চলা পাহাড়ি নদীর ধারে এসে পড়ল। তখন সবে ভোর হচ্ছে। ঝরঝর করে বয়ে চলেছে বর্ষার খোলা জলে ভরা ডিফু নদী পাহাড়ের বুক কেটে। এপাশে রাস্তা, ওপাশে ঘন গভীর জঙ্গল, নানা রকম বাঁশঝোপ, জংলি কলা গাছের ঝাড়, বেদবন, আরও কত কি গাছগাছালি। নদীটা এখানে খুব সামান্য চওড়া হয়ে গেছে সমতলে পড়ে। নদীর দুপাশে কুমারী গাছগাছালি এমন চন্দ্রতাপের সৃষ্টি করেছে যে ভর দুপুরেও আলো পড়ে না নদীতে। নদীর গায়ে লাগা সবুজ লতাপাতায় তাই যেন কেমন একটা হলুদ ছোপ লেগেছে। লাল জলের গর্জন, ফিকে হলুদ আর গাঢ় সবুজে ভরা বন, আর তার পাশে চড়াইয়ে ওঠা ডিমাপুর কোহিমার রোড। দারুণ। একটু পরেই প্রায় মিনিট 15-20 গাড়ি চালিয়ে আসার পর অভি সেই জায়গাটাতে পৌঁছালো যেখানে ও আর বাবলি সঙ্গে রাত কাটিয়েছিল। অভির তাড়া ছিল, পথে দাঁড়াবার কথা ছিল না। তবু কি যেন হলো ওর, ও গাড়িটাকে বাধারে ঘেঁষে দাঁড় করালো। তারপর পাকদণ্ডি বেয়ে উঠে সেই নাগা কাঠুরের কাঠের ঘরে গিয়ে পৌঁছলো। ঘরটার মধ্যে কিছুক্ষণ একা দাঁড়িয়ে থাকলো অভি। ওরা যেখানে কাঠ এনে আগুন করেছিল, যেখানে বসে কফি বানিয়েছিল বাবলি, সেই পোড়া কাঠগুলো ঠিক তেমনই আছে। বাঁশের চোঙাটা আবার বৃষ্টির জলে ভরে গেছে। ওখানে চতুর্দিকে মাথা উঁচু নাগা পাহাড়, আর দূরে নদীর ঝরঝরানি শব্দের মধ্যে দাঁড়িয়ে হঠাৎ যেন অভি বাবলির অস্তিত্ব অনুভব করল। ওর মনে হলো এখনই বুঝি সেই বেগুনি রঙা জংলা কাজের টেরিকট শাড়ি পরা বাবলি ওর সঙ্গে নতুন কোনো রসিকতা করে ওকে অপ্রতিভ করে দেবে। বাঁশের মাচাটাকে আজ সকালে অবিশ্বাস্য রকম ছোট্ট দেখালো। এর ওপর শেষ রাতে বাবলি যখন ওকে ডেকে নিয়েছিল, তখন কি করে যে ওরা দুজনে এই মাচায় এঁটেছিল তাও ভেবে ওর আশ্চর্য লাগতে লাগলো। লোকে কি একটা বলে না, ভাব থাকলে তেঁতুল পাতেও দুজনের ঠাঁই হয়। অভি ভাবল কথাটা বোকা বোকা, নাকি অভি বোকা হয়ে গেছে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে একটা সিগারেট শেষ করে অভি আবার গাড়িতে গিয়ে বসলো। তারপর গাড়ি স্টার্ট করে এগিয়ে চলল কোহিমার দিকে। সামনে অনেক পথ পাখি। নাগাল্যান্ডের মধ্যে কোহিমা, জাখমা, খুজমা হয়ে মাও, তারপর কানকোপকি হয়ে অনেক অনেক দূরে মণিপুরের মধ্যে ইম্ফল। অভি এর আগে প্রেম, ভালোবাসা ইত্যাদি ফালতু জোলো কথা অনেক নাটক নোভেলে পড়েছে। পড়তে পড়তে হাসি পেয়েছে। যারা এসব পানসি প্রেমের গল্প লেখে এবং যারা তা পড়ে, তাদের নির্বুদ্ধিতা সম্বন্ধে তার কোনো রকম সংশয় ছিল না। এই বিংশ শতাব্দীতে প্রেম নামক কোনো বস্তু আছে বলে ও সত্যি সত্যি কখনো বিশ্বাস করেনি। কিন্তু গতকাল থেকে ও যেন কেমন একটা ঘোরের মধ্যে আছে। ওর কি করোনারি অ্যাটাক হবে? নইলে এমন ঘুম ঘুম ঘোর ঘোর লাগছে কেন সব সময়? পথের সব জংলি ফুল, সব পাখিকে, সকালের রোদ্দুরকে ওর হঠাৎ এত ভালো লেগে যাচ্ছে কেন? এতদিন চোখ খোলা থাকলেও যা কখনো চোখে পড়েনি সেই সব তুচ্ছাতি তুচ্ছ সামান্য সামান্য জিনিস আজ সকালে হঠাৎ এমন অসামান্যতায় আবিষ্কৃত হচ্ছে কেন?
দারুণ একটা ভালো লাগা এবং ভালো না লাগাতেও ও কেমন একটা আচ্ছন্ন হয়ে পড়ছে বারবার। অভি জানে না কেন। অভির 30 বছরের জীবনে এরকম বোধ, এরকম অনুভূতি ওর এই প্রথম। বুদ্ধিমান অভি, ব্রিলিয়ান্ট অভি জীবনে এই প্রথম বোকা হয়ে গেছে। বাবলি ডিমাপুর থেকে ট্রেনে চড়ে ভোরের দিকে এক সাহেবী চা বাগানে নেমে পড়েছিল। সে বাগানের ম্যানেজার ওর আত্মীয়। সেখান থেকে চা বাগানের ছোট্ট প্লেনে দমদমে এসেছে আজ দুপুরে। এয়ারপোর্ট থেকে আর যায়নি শহরে, কারণ সন্ধ্যের ফ্লাইটে দিল্লির টিকিট পেয়েছিল ও একটা। ভালোই হলো, জয়নিং ডেটের 2 দিন আগেই পৌঁছে যাবে ও। দমদম এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জে বসেছিল বাবলি। হাত মুখ ধুয়ে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাওয়াও সেরে নিয়েছিল। তারপর সোফায় গা এলিয়ে বসে একটা পত্রিকা দেখছিল। এখনও প্রায় 3 ঘন্টা সময় কাটাতে হবে এখানে। তারপর ফ্লাইট অ্যানাউন্সড হলে চেকিংয়ে যেতে হবে। এই এক ঝামেলা হয়েছে আজকাল। হাইজ্যাকিংয়ের জন্য প্রতিটি এয়ারপোর্টেই এই বিপত্তি। কিছুক্ষণ পর ও উঠে গিয়ে টেলিফোন বুথ থেকে ফোন করলো অরু মাসিকে। বাবা কলকাতায় ছিলেন না, ট্যুরে গিয়েছিলেন ও জানতো। বাড়ির চাকরকে ফোন করে বাবার খবর নিল বাবলি। তারপর ফোন করলো 2-1 বন্ধু বান্ধবকে। ফোন শেষ করে ও যেখানে বসেছিল সেখানে ফিরে আসছে। এমন সময় হঠাৎ ঝুমার সঙ্গে দেখা। লাল রঙা মেকআপ বক্স হাতে নিয়ে হনহনিয়ে কোথায় চলছে যেন। বাবলু নিচু গলায় ডাকলো, এই ঝুমা। ঝুমা ফিরে দাঁড়ালো। কানের ঝুমকো দুল দুলে উঠল। ঝুমা ওকে দেখতে পেয়েই অবাক আনন্দে চোখ বড় বড় করে বলল, ওমা বাবলি তুই? তারপরে বলল, তুই এখানে থাক, আমি এক্ষুনি আসছি। ঝুমা এখন এয়ার হোস্টেস। দিল্লির বিখ্যাত মেয়ে কলেজ মিরান্ডা হাউসে ওরা একসঙ্গে পড়তো। ঝুমার বাবা দিল্লির নামকরা ব্যবসাদার। ঝুমার আর কোনো ভাই বোন নেই। ও বাবার একমাত্র মেয়ে। ঝুমার বাবা বলেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, কিন্তু ঝুমা কেন যে এয়ার হোস্টেস হতে গেল তা ওই জানে। ঝুমার চেহারাটা হিংসা করার মতো। যেমন লম্বা, তেমনই মুখশ্রী, তেমনই ফিগার। দিল্লির কত বাঙালি ও অবাঙালি ছেলে যে ঝুমার জন্য পাগল তা বাবলি জানে। শুধু ও দেখতেই যে ভালো তা নয়, পড়াশোনাতে এবং স্পোর্টসেও ভালো ছিল। ঝুমা বলতে গেলে বাবলিদের আইডল ছিল। ও সহজে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারত এবং বসলে বলা যায় না ফরেন সার্ভিসেও হয়তো সিলেক্টেড হতো। কিন্তু তা না করে ও জেদ করে এয়ার হোস্টেস হলো পড়াশোনা ছেড়ে দিয়ে। পাগলি মেয়ে একটা। দেখতে দেখতে ঝুমা ফিরে এলো। ফিরে এসে ওর পাশে বসলো। বসেই বলল, এই বাবলি তুই কি মুটিয়েছিস রে? বাবলি হাসলো, বলল, আমি কবেই বা সুন্দরী ছিলাম, তোর মতো ফিগার থাকলে তো হয়েই যেত। কি কি হতো তাই ভাবি। ঝুমা বলল, না রে ওরকম বলিস না, আমি এখন দারুণ মনোকষ্টে আছি। বাবলি হাসতে হাসতে বলল, কি রকম? ঝুমা বলল, অবস্থা খুব খারাপ, একজনের জন্য পাগল হয়ে রয়েছি। তারপর বলল, চল চা খাই, খেতে খেতে বলবো। বাবলি বলল, একটু আগে তো লাঞ্চ করলাম। ঝুমা হাত ধরে টানলো, বলল, চল না, ভাত হজম হয়ে যাবে। বাবলি বুঝলো ঝুমার হাত এড়ানো এত সহজ নয়। বলল, চল। ওরা দুজনে রেস্টুরেন্টে এসে ঢুকতেই বাড়ির দিক থেকে 2 ইয়াং হ্যান্ডসাম পাইলট হাত তুলে ঝুমাকে উইশ করলো। ঝুমা বা হাত ওপরে তুলে একসঙ্গে বার কয়েক নাড়িয়ে দুজনের অভিবাদনই একসঙ্গে গ্রহণ করলো। বাবলি বসতে বসতে বলল, বাবা তোর কত অ্যাডমায়ার রে। ঝুমা তাচ্ছিল্যর গলায় বলল, দূর দূর, এদের বেশিরভাগকেই আমার জানা, যে যার নিজের তালে ঘুরছে। কোনো রকমের নাইট হল্টে বাইরে আমার মওকামত পেয়ে শুয়ে পড়ার তাল, বুঝলি না? পুরুষ যাত্রা শুয়োরের মতো, কোনো রসকস নেই যাত্রার। ওরা খালি ওই একটাই জিনিস বোঝে। বাবলির কান লাল হয়ে গেল। বলল, এই আস্তে বল, কি হচ্ছে শুনতে পেলে? ঝুমা বলল, আহা বুড়ো খোকারা যেন কিছু জানে না, আমি যেন মিথ্যে কথা বলছি। একসঙ্গে কাজ করতে হয় তাই হাত নাড়লাম, তাই ভালো ব্যবহার করি, এছাড়া কি? বাবলি কথা ঘোরালো, বলল,
তারপর তোর মনোকষ্টের কারণটা বল। ঝুমার মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, দাঁড়া দাঁড়া বলছি, চায়ের অর্ডারটা দিয়ে নিই আগে। বলেই বেয়ারাকে ডেকে চায়ের অর্ডার দিল। তারপর নিজের মনেই বলল, আমার আজকে ম্যাড্রাস ফ্লাইট, সে এক ঝকমারি। সমুদ্রের ওপরে ফ্লাইট হলে লাইফ বেল্ট আর অক্সিজেন মাস্কের ব্যবহার দেখাতে হবে প্যাসেঞ্জারদের। ডেমনস্ট্রেশনে তো তাদের ভারী ইন্টারেস্ট, সব ড্যাব ড্যাব করে চেয়ে থাকবি বুকের দিকে পেটের দিকে, যখন দুহাত ওপরে তুলে ডেমনস্ট্রেশন করব। বাবলি খিলখিল করে হাসলো, বলল, তুই ভীষণ খারাপ হয়ে গেছিস বাবা। কেউ যদি তোর অমন ফিগার একটু চোখের দেখা দেখে আনন্দ পায় তাতে তোর কি? তোকে তো আর খেয়ে ফেলছে না। ঝুমা বলল, খেয়ে ফেলা এর চেয়ে ভালো ছিল। তুই জানিস না কেমন সুরসুরি লাগে। অন্য কেউ আমার দিকে অসভ্যের মতো তাকালে আমার সুরসুরি লাগে, পেছন দিকে তাকালেও আমি বুঝতে পারি। বাবলি আবার হাসলো, পারিসও তুই বাবা। পরক্ষণে ঝুমা খুব গম্ভীর হয়ে গেল। বলল, আমার ম্যাড্রাস, দিল্লি, বোম্বের ফ্লাইট ভালো লাগে না, আমি ইম্ফলের ফ্লাইট চাই। বাবলি অবাক হয়ে তাকালো ঝুমার দিকে। বলল, হঠাৎ ইম্ফলের ওপর তোর এত প্রীতি? জানিস আমি ইম্ফল থেকে আসছি। ঝুমা লাফিয়ে উঠল। বলল, উমা সত্যি? ইস, তোর কি মজা রে। তুই কি ওখানে কাউকে চিনিস? আমার সঙ্গে ইম্ফলের একজন লোকের সঙ্গে আলাপ করিয়ে দিতে হবে, পারবি? তোর কি থাকেন সেখানে বল না। বাবলি অবাক চোখে হাসলো। বলল, আমার মেসোমশাই থাকেন ওখানে, কিন্তু যার সঙ্গে আলাপ করবি সে কে? মণিপুরি কোনো ভদ্রলোক নাকি? ঝুমা হড়বড় করে বলল, না রে না, বাঙালি। আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু আলাপ হয়নি। মানে আলাপও হয়েছে কিন্তু সে নিছকে হ্যাংলার আলাপ। কিন্তু কি বলবো তোকে, আমি দেখেই শুধু কথা শুনেই খুব বিপদে পড়ে গেছি। আলাপ হলে জানি না কি করব, হয়তো ভালো লাগায় মরেই যাব। এই অবধি বলেই ঝুমা থামল। পরক্ষণেই ঝুমা বলল, ছবি দেখবি? হিংসা করিস না যেন। বলেই ওর হ্যান্ডব্যাগটা থেকে খামে মোড়া একটা ছবি বের করলো। বাবলি বলল, তোর সঙ্গে আলাপই হলো না আর তুই ছবি কোথায় পেলি? ঝুমা চোখ নামিয়ে বলল, কলকাতায় এসেছিল সে আমার পিস্তত দাদা বৌদির সঙ্গে রোজ সাঁতার কাটতে আসতো সুইমিং ক্লাবে। ওখানেই সাঁতার কাটতে গিয়ে দেখা। আমার সঙ্গে জাস্ট ফর্মাল ইন্টারাকশন হয়েছে। মাত্র 2 দিন ছিল এখানে, কি যেন কাজে এসেছিল। আমার দাদা তো প্রশংসায় পঞ্চমুখ, বলে বহুদিন এত ব্রিলিয়ান্ট ছেলে চোখে পড়েনি। তাছাড়া ভালো ক্রিকেট খেলে, ভালো ইংরাজি গান গায়, ভালো নাচে, আরও জানিস কবিতা লেখে। বাবলি বিরক্ত গলায় বলল, যত ট্র্যাশ। এ যেন রূপকথার রাজপুত্র, কোনো দোষই নেই এমন হতে পারে না। সব কিছু এমন বাড়াবাড়ি ভালো, বিশ্বাস হয় না। তারপর একটু থেমে বলল, আর দেখতে কেমন? তোর যা নাক উঁচু, তোর তো পছন্দ হওয়া অত সোজা কথা নয়। রামেশ মালহোত্রার মতো হ্যান্ডসাম ছেলেকে তুই আত্মহত্যা করিয়ে মারলি, তোর কপালে দুঃখ আছে। ঝুমা চায়ের কাপে চিনি নাড়তে নাড়তে বলল, দুঃখ নেই, দুঃখ নেই, আমার কপালে এখন দারুণ সুখ। তুই দেখিস, একবার ইম্ফলে যাই না, অপারেশনাল ম্যানেজারটাকে ধরে পড়ে ফ্লাইটটা একবার ম্যানেজ করতে পারলেই ব্যাস। তা না হলে ছুটি নিয়ে নেব, দরকার হলে চাকরিই ছেড়ে দেব। ইম্ফলে যাওয়ার জন্য আমি সব করতে পারি, সব। তারপর একটু থেমে বলল, ঝুমারায় কোনো পুরুষকে চাইলে, সত্যি সত্যি পেতে চাইলে, সেই পুরুষের সাধ্য কি যে তাকে প্রত্যাখ্যান করে? ঝুমার রূপকথার সেই নায়কের ছবি দেখার কোনো ঔৎসুক্য ছিল না বাবলির, কিন্তু পাছে বন্ধু মনে দুঃখ পায় তাই আস্তে আস্তে খাম থেকে ছবিটা বের করলো বাবলি। ছবিটা খাম থেকে সম্পূর্ণ বাইরে আসতেই বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। বাবলি দেখল অভি কালো রঙা সুইমিং ট্রাঙ্ক পরে সুইমিং পুলের পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাবলির হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল 2টি কারণে। প্রথমত, ছবিটি অভির বলে। দ্বিতীয়ত, সুইমিং ট্রাঙ্ক পরা অভির পুরুষালী শরীরের চমৎকার গড়ন দেখে। বাবলি অভির গুণ সম্বন্ধে এত কথা জানত না, আরও জানত না
কখনো জানেনি যে ঢোলা প্যান্ট পরা সাদাসিধে ক্যাবলা মানুষটার ঝুলঝুলে পোশাকের আড়ালে এরকম একটা শরীর থাকতে পারে। এমন সুগঠিত পা, বুক, এমন কোমর। কোনো পুরুষ মানুষের শারীরিক সৌন্দর্য যে এমন করে ওর মনকে নাড়া দিতে পারে, বাবলি তা আগে জানতো না। ভাবতো সৌন্দর্য ও সৌন্দর্যের পুজো পাওয়া বুঝি মেয়েদেরই একচেটে। বাবলি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। ও কথা বলছিল না। ঝুমা ওর দিকে তাকিয়ে খুব খুশি খুশি গলায় বলল, কি রে, কি হলো? বাবলি খুব সপ্রতিভতার ভান করে বলল, ভাবছি। কি ভাবছিস? ঝুমা উদ্গ্রীব হয়ে বলল। বাবলি বলল, এই একটা সাধারণ চেহারা ছবির মধ্যে তোর মতো মেয়ে কি দেখলো এমন ভালোবাসার মতো? পুরুষদের মধ্যে অনেকে এমন আছে যারা মেয়েদের শরীর ছাড়া কিছুই বোঝে না, তেমন মেয়েদের মধ্যেও কিছু কিছু আছে বই কি। তবে তুমি যে কারো সুইমিং ট্রাঙ্ক পরা ছবি বুকে করে বেড়াবি তা আমি ভাবতেও পারিনি। ঝুমা এ কথায় দুঃখিত হলো। তারপর বলল, বিশ্বাস কর, এছাড়া আর কোনো ছবি পাওয়ার উপায়ই ছিল না আমার। তাছাড়া বিশ্বাস কর, শরীর ব্যাপারটা জাস্ট ইনসিডেন্টাল। কোনো লেখাপড়া জানা মানুষ কি শুধু অন্য একটা শরীর দেখে ভালোবাসতে পারে কাউকে? হ্যাঁ, হয়তো তার সঙ্গে শুতে চাইতে পারে, সেটা নেহাতি শরীরের কামনা। একাধিকবার শুতেও হতে পারে, কিন্তু শোয়া আর ভালোবাসা কি এক? তুই বল। বাবলি বলল, জানি না, তোর মতো আমি অত জানি না। তবে যাই বলিস, আমি তো মানুষটাকে কেমন জানি না। তবে ছবিতে শুধু চেহারাটাই দেখা যায়, আর তো কিছুই বোঝা যায় না। চেহারাও তোর যোগ্য নয়। রমেশ মালহোত্রা তোর জন্য স্লিপিং পিল খেলো, আর তুই এই লোকের জন্য পাগল, ভাবা যায় না। তোকে বুঝতে পারি না। ঝুমা হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, তোকে হয়তো না বললেই ভালো করতাম। হয়তো ছবিটাও তোকে দেখানো উচিত হয়নি আমার। মিরান্ডা হাউসের দিনগুলোর পর অনেকগুলো বছর কেটে গেছে। অনেক বিভিন্ন ঘটনা ঘটেছে তোর আর আমার জীবনে। আমরা বান্ধবী থাকলেও সেই ফার্স্ট ইয়ারের প্রিয় সখী যে নই, সেটা আমি বুঝতে পারিনি। এই অবধি বলে ঝুমা বলল, দেখ বাবলি, তুই কখনো আমাকে পুরোপুরি বুঝেছিলিস বলে আমার মনে হয় না। তোর বরাবরই হয়তো ধারণা ছিল যে যেহেতু আমি হাসি খুশি চঞ্চল, সুতরাং গভীরতা বলতে আমার মধ্যে কিছুই নেই। তোর এই ভাবনাটা ভুল কি ঠিক তা জানি না। তবে এটা ঠিক যে তুই মিরান্ডা হাউসে যে ঝুমাকে জানতিস, এই ঝুমা সে নয়। সে অনেক বদলে গেছে। তুইও হয়তো অনেক বদলে গেছিস। আজ হয়তো চেষ্টা করেও আমরা একে অন্যকে বুঝতে পারবো না। একটু চুপ করে থেকে ঝুমা আবার বলল, যাক, অন্য কথা বল। কি কথা থেকে কি কথায় এসে যাচ্ছিস তুই? এতদিন পরে দেখা হলো, তুই কি দিল্লিতেই জয়েন করছিস নাকি? বাবলি অবাক হয়ে বলল, তোকে কে বলল? তোর বয়ফ্রেন্ড কি ইম্ফল থেকে জানিয়েছে নাকি আমার সম্বন্ধে? ঝুমা বিরক্ত হলো। বলল, তুই কিরকম গ্রাম্য হয়ে গেছিস? তুই এত জেলাস কেন আমার বয়ফ্রেন্ড সম্বন্ধে? তাও বুঝতাম তুই যদি বা চিনতিস তাকে, বা সে সত্যিই যদি আমার বয়ফ্রেন্ড হতো। বাবলি কথা বলল না। ঝুমা বলল, গত সপ্তাহে ইন্দিরা চাওলা দিল্লি থেকে চিঠি লিখেছিল, তার চিঠিতে সব খবর জানলাম। বাবলি বলল, চল ওঠা যাক, বলে চায়ের দাম দিতে গেল। ঝুমা বলল, আমি দিই, আমি তো তোকে ডাকলাম। বাবলি বলল, দে। বাবলি যেখানে বসেছিল সেখানে এসে বসলো। ঝুমা বলল, আমার এখন রিপোর্ট করতে হবে, চলি রে বাবলি, আবার দেখা হবে। ঝুমা চলে যেতে না যেতেই বাবলির শরীরটা খুব খারাপ লাগতে লাগলো। অভির ছবিটা চোখের ওপর বারবার ভাসছিল, আর বাবলি ভেতরে ভেতরে, শরীরে কি মনে জানে না, কোথায় কি এক দারুণ অস্বস্তি বোধ করছিল। বাবলির তখন খুব ইচ্ছে করছিল যে ঝুমার কাছ থেকে ছবিটা কেড়ে নেয়। খুব ইচ্ছে করছিল। ও বসে বসে ভাবছিল লাউঞ্জের আলোর মধ্যে, ক্ষণে ক্ষণে মাইক্রোফোনের অ্যানাউন্সমেন্টের মধ্যে, নানান লোকের নানান কথার মধ্যে বসে বসে বাবলি ভাবছিল, ইচ্ছে তো কত কিছুই করে, জীবনে কটা ইচ্ছেই বা সফল করা যায়, সফল হয়। সন্ধে হতে দেরি ছিল। এইমাত্র অভি খুজমার চেকপোস্ট পেরিয়ে এসেছে। কোহিমাতে সামান্য কাজ ছিল, সেই কাজ সারতে এবং খেতে দেরি হয়ে গিয়েছিল একটু।
মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। বাদিকের পাহাড় ঝর্ণা ঘেরা ঘন সবুজ বর্ষণ স্নিগ্ধ উপত্যকায় রোদের সোনার আঙ্গুল এসে ছুঁয়েছে। শীত শীত লাগছে। অভি বাদিকের কাঁচটা তুলে দিল, কোটের বোতামটা আটকে নিল। তারপর স্টিয়ারিং ধরে বসে এই বিষণ্ণ আশ্চর্য সুন্দর অপরাহ্নের মতো এক বিষণ্ণ ও শান্ত ভাবনা বুকের মধ্যে নাড়াচাড়া করতে করতে ও গাড়ি চালাতে লাগলো। বোয়িং প্লেনটা টারম্যাকের ওপর দাঁড়িয়েছিল। দিল্লির ফ্লাইট। দমদমের আকাশে বেলা পড়ে এসেছিল। বাবলি স্টার্টবোর্ড সাইডে একেবারে সামনে জানালার পাশে এক সিটে বসেছিল। বেলা শেষের ম্লান আলো এয়ারপোর্টের সীমানার পাশের নারকেল গাছের মাথায় কলা গাছের পাতায় লাল টালির ঘরে আলতো করে লেগেছিল। জেট ইঞ্জিনগুলো স্টার্ট করাই ছিল। মাটিতে দাঁড়ানো স্ক্রু বুড়ো আঙুল তুলে দেখালো। প্লেনটা চলতে শুরু করলো। আস্তে আস্তে ট্যাক্সিং করে মেইন স্ট্রিপের দিকে এগোতে লাগলো প্লেনটা। তারপর যশোর রোডের দিকে চলে গিয়ে ফিরে দাঁড়ালো। ভেতরে লাল আলোটা জ্বলছিল সিট বেল্টটা বাঁধার সংকেত জানিয়ে। রবিশঙ্করের সেতার বাজছিল। এয়ার হোস্টেস তাড়াতাড়ি লজেন্স, ট্রফি, মৌরি এবং তুলো নিয়ে সব শেষে বাবলির কাছে এলো। এখন ইঞ্জিন দুটো ফুল থ্রটলে দিয়েছিল ক্যাপ্টেন। এখন টেক অফের জন্য এগোবে প্লেন। হঠাৎ এয়ার হোস্টেসের মুখে চোখ পড়ায় বাবলির ভুরু কুঁচকে উঠল। পৃথিবীর কোনো এয়ার হোস্টেসকেই বাবলির এখন অনেক দিন যে সহ্য হবে না, এই কথাটা বাবলি বোধহয় বুঝতে পারেনি। বুঝতে পেরে অস্বস্তি লাগলো। প্লেনটা দেখতে দেখতে মাটি ছেড়ে আকাশে উঠল। ল্যান্ডিং হুইল দুটো আস্তে আস্তে এসে প্লেনের তলপেটে ঢুকে গেল। প্লেনটা একটু উঠে গিয়ে মুখ ঘুরিয়ে নিল পশ্চিমে। তারপর সোজা মেঘ ফুঁড়ে উঠতে লাগলো। ইম্ফলের স্মৃতি, নাগাল্যান্ড, মণিপুর, ডিমাপুরের সব স্মৃতির নিচের সন্ধ্যায় বাতিজ্বলা কলকাতা শহরের লক্ষ লক্ষ কম্পমান উজ্জ্বল বিন্দু এক শরীরে লীন হয়ে এক আশ্চর্য আনন্দময় দেয়ালি হয়ে নিচে ছড়িয়ে রইল। বাবলি সিট বেল্টটা খুলতে খুলতে নিচে তাকিয়ে নিজেকে বলল, ও এখনো যথেষ্ট বড় হয়নি, এখনো বেশ ছেলে মানুষ রয়ে গেছে। নিজেকে একটু শাসন করতে হবে। দিল্লি এয়ারপোর্টের ওপরে যখন প্লেনটা এলো তখন 8:10 দেখতে দেখতে প্লেনটা নামতে লাগলো। ল্যান্ডিং লাইট দুটো আলোর বন্যা বইয়ে জ্বলে উঠল অন্ধকারে। নিচের টারম্যাক্সের দুপাশে সারবন্দি রঙিন বাতিগুলো ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। তারপর সামনে চাকা দুটো মাটি পেল। লাফিয়ে উঠল প্লেনটা। পেছনের চাকাও মাটিতে নামলো। এমন হয় না কখনো বড় একটা। ও পাইলট বোধহয় ঝুমার মতো কোনো এয়ার হোস্টেসের কথা ভাবছিল। ব্যাড ল্যান্ডিং, অ্যাবসোলিউটলি ব্যাড ল্যান্ডিং। এমন চমৎকার আবহাওয়ায় এমন ল্যান্ডিং হওয়ার কথা নয়। প্লেনটা যখন থেমে দাঁড়ালো ডোমেস্টিক লাউঞ্জের সামনে, সিঁড়ি এসে লাগলো। যখন প্লেনের দরজা খোলা হলো তখনই বাবলি বুঝল বাইরে বৃষ্টি না হলেও ঝড়ের মতো হাওয়া বইছে, গরম হাওয়া। এখনই ঝড় বৃষ্টি হবে। দিল্লির এয়ারপোর্টের লবি করিডোর। এসব দেখলে নতুন লোকের তাক লেগে যাওয়ার কথা। ফায়ার ব্রিক্সের দেওয়াল চতুর্দিকে ঝকঝক তকতক করছে। এখানে এসে নামলেই মন ভালো লাগে। তাছাড়া বাবলি দিল্লির মেয়েও বলে। কাকা কাকিমা নিতে এসেছিলেন বাবলিকে। ওর সুটকেসটা এখনও পেতে দেরি। এখানে অবশ্য কনভেয়ের বেল্টে ঘুরে ঘুরে যায় মালপত্তরগুলো। দমদমের মতো নয়, তাই এত বেশি সময় লাগে না। তবু কাকা কাকিমার সঙ্গে কফি খেতে গেল বাবলি। কাকা রসিক লোক, বাবার মতো। কাকিমা রাশভারী গম্ভীর। বাবলি জানে কাকিমা বাবলিকে পছন্দ করে না, কিন্তু কি করা যাবে, এই পৃথিবীতে সকলের কি পছন্দ হয় সকলকে? কাকা বললেন, আমার এক বন্ধু আছে এখানে ইনকাম ট্যাক্সের কমিশনার, তুই তার কাছে দুদিন গিয়ে তালিম টালিম নিয়ে নে। বাবলি হাসলো, বলল, আহা, আমরা এতদিন মুসৌরিতে নাগপুরে কি করলাম তাহলে? কাকা হাসলেন, বললেন, কি করলি তা তো জানি না, আর যাই করিস কাজ শিখিসনি মোটেই। বাবলি কপট রাগের সঙ্গে বলল, তুমি অ্যাসেসমেন্ট করলেই বুঝবে কাজ শিখেছি কিনা, তখন ছেড়ে দে বলে তুমিই কাঁদতে বসবে। কাকা হাসলেন, বললেন, এটাই তো তোদের ভুল ধারণা। ভালো কাজ শেখা মানেই বুঝি লোকের ওপর অত্যাচার করা।
যে ভালো কাজ জানে সে সব সময় ফেয়ার অ্যাসেসমেন্ট করে। তার অ্যাসেসমেন্ট কখনো আপিলে যায় না, এবং আপিলে গেলেও তা সব সময় কনফার্মড হয়। এমনভাবে কাজ করবি যেন কাজে সুনাম হয়। দাদার মুখ রাখিস, বুঝলি বাবি? কাকিমা বিরক্ত গলায় বললেন, কাজের কথা তো পরে বলা যাবে। এয়ারপোর্টে যদি সব কাজের কথা বলে শেষ করবে তাহলে আমাকে আনা কেন? কাকা লজ্জা পেয়ে বললেন, সরি। বল বাবলি, ইম্ফল কেমন দেখলি? বাবলি বলল, দারুণ। আর শুধু কি ইম্ফল, নাগাল্যান্ড গিয়েছিলাম জানো। কাকা অবাক হলেন, বললেন, কই যাওয়ার কথা ছিল নাকি? না, কথা ছিল না। ওয়েদারের জন্য ইম্ফলের ফ্লাইটটা পরপর 4-5 দিন ক্যান্সেল হলো। তারপর এয়ার ইন্ডিয়ার পাইলটদের স্ট্রাইক। পরে অবশ্য স্ট্রাইক ভেঙে গেল, নইলে এলাম আর কি করে। রিস্ক না নিয়ে মেসোমশাই একজন এসকর্ট ঠিক করে আমাকে মান্টি মামার বাগানে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। ইম্ফল থেকে কোহিমা, তারপর ডিমাপুর থেকে বাগান অবধি ট্রেন, তারপর দমদমে মান্টি মামাদের কোম্পানির প্লেনে বাগান থেকে। কাকা কফির কাপটা নামিয়ে রাখতে রাখতে বললেন, বুঝলাম, কিন্তু এসকর্টটি কে? কোনো নাগা সন্ন্যাসী নাকি? এই অসভ্য বলে বাবলি বকলো কাকাকে। কাকিমা বললেন, তোর কাকু বরাবরই কথাবার্তা ওই রকম, কার সঙ্গে কি বলবে তার কোনো বাজ বিচার নেই। কাকা বললেন, কথাটা ঘুরে যাচ্ছে, বললি না তো বাবলি এসকর্টটি কে? বাবলি বলল, আরে না, নাগা ফাগা নয়, একেবারে সাদামাটা একজন ক্যাবলা ট্যাবলা বাঙালি ভদ্রলোক, মেসোমশাইয়ের অফিসেই আছেন। কাকা ঘুরে বসে বললেন, দাঁড়া, আমার বন্ধু বাণীরূপের ভাই আছে ওখানে, অভি, সে নয় তো? তোর মেসোমশাইয়ের অফিসেই আছে। বাবলি এবার বেশ ঘাবড়ে গেল, নার্ভাস লাগলো ওর। ওই ক্যাবলা লোকটাকে সকলেই এক নামে চিনে ফেলবে তা কেউ ভেবেছিল? বাবলি ঠক গিলে বলল, সে ভদ্রলোকের নামও তো অভি। জানি না তোমার বন্ধুর ভাই নাকি। পৃথিবীতে সব জায়গায় তোমার একজন করে বন্ধু আর তার ভাইদের রেখেছ, আমি কি করে জানবো কি একটা নাম অভি? তা কি দুজনের হতে পারে না? কাকু এবার উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, তোর এসকর্ট যদি সেই হয় তাহলে তোর অনেক জন্মের তপস্যার ফল রে বাবলি। বহুদিন ওরকম ব্রিলিয়ান্ট ছাত্র কেউ বেরোয়নি তা জানিস লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে? বাবলির একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে। ও প্রতিবাদ করেও বলল, এ তাহলে অন্য কোনো অভি হবে। এ বিলেত যায়নি, একেবারে ক্যাবলা গণেশ গো কাকু, এসে হতেই পারে না। তাছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা ছেলে ইম্ফলে পৌঁছতে যাবে কেন? কাকা কিন্তু ছাড়ার পাত্র নন। ইতিমধ্যে মাল এসে পৌঁছানোর খবর অ্যানাউন্সড হয়েছে। ওরা সকলে উঠে সেদিকে এগোলো। কাকু আবার বললেন, কেমন দেখতে বলতো? বাবলি বলল, ভীষণ আনইমপ্রেসিভ চেহারা। তারপর বলল, এরকম দেখতে। সব শুনে কাকা বললেন, করেছিস কি? অভিকে দিয়ে গাড়ি চালিয়ে তুই তান্ডাই মান্ডাই করে বেরিয়েছিস? ওর পা ধোয়া জল নিয়ে এলি না কেন এক ঘড়া? সকাল বিকাল খেলে তোর মগজ খুলতো। অভিকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর সবচেয়ে বড় গুণ যে ও একেবারে আনঅ্যাজিউমিং, দেখে কিছু বোঝার উপায় নেই, কোনো এয়ারফেয়ার নেই নিজের সম্বন্ধে, একেবারে খাঁটি ছেলে। তুই জানিস না ও কত বড় গর্ব আমাদের। যাক, তোর এই অ্যাচিভমেন্টটা তোর IRS-এ সাকসেসফুল হওয়ার অ্যাচিভমেন্টের চেয়েও বড়। কোন অ্যাচিভমেন্ট? বিস্ময়ে বাবলি সুদ হলো। এই অভির সঙ্গে তান্ডাই মান্ডাই করার অ্যাচিভমেন্ট। কাকিমা এতক্ষণ কাকার কথায় মজা পেয়েছিলেন, উনি হাসছিলেন, বললেন, অভিকে আমিও চিনি, তুই যা মেয়ে তাকেও ছাড়িসনি বোধহয়, নাকানি চুবানি খাইয়েছিস নিশ্চয়ই। বাবলি একেবারে চুপসে গিয়েছিল, বলল, আরে না, আমি কি সকলের সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? তারপর চিনি না জানি না কি যে বলো তুমি কাকিমা। কাকিমা বললেন, কি জানি, তোকে কিছুই বিশ্বাস নেই। মালপত্র কালেক্ট করে এয়ারপোর্ট থেকে ওরা যখন বেরোলো তখন বাইরে জোর বৃষ্টি হয়ে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্টের সামনেতেই ভীষণ জল জমে।
ওই জায়গাটা সাবধানে পেরিয়ে কাকা গাড়ির স্পিড বাড়ালেন। হু হু করে ঠান্ডা হাওয়া আসছিল। বাবলি সামনের সিটে কাকার পাশে বসেছিল, কাকিমা পেছনে বসেছিলেন। কাকা কাকিমা কি সব টুকরো টাকরা কথা বলছিলেন, বাবলির কানে যাচ্ছিল না। বাবলি মনে মনে অনেক দূরে চলে গিয়েছিল। বাবলির মনে চোখে ভেসে উঠেছিল সেই নাগা পাহাড়ের কাঠুরের ঘর, সেই ভয়, সেই ঠান্ডা, সেই সব কিছু মনে পড়ে যাচ্ছিল। আর চোখের সামনে ভেসে উঠছিল কাঠের আগুনের সামনে বসে থাকা একটি ছেলে মানুষ, সরল, আন্তরিক, দায়িত্বজ্ঞান সম্পন্ন, নিশ্চিন্ত মুখ। বাইরের অন্ধকারে পাশ ফেরানো মাথা ভরা এলোমেলো চুল ভরা একটি শিশুসুলভ মুখ। পুরনো দিল্লির ভাঙা দুর্গ তোরণগুলোর মধ্যে ভিজে অন্ধকারের হাওয়া শীষ তুলছিল। বাবলির বুকের মধ্যেও কিসের যেন শীষ উঠছিল। বাবলি জানে না বাবলি কি করবে, কি ওর করা উচিত। ভয়ে, আনন্দে, অনুশোচনায় বাবলির গলা শুকিয়ে আসতে লাগলো। হঠাৎ কাকিমা বললেন, কাল সকালে একবার কালীবাড়ি যাব ভাবছি, তুই যাবি বাবলি? না, তুই তো আবার মেম সাহেব। বাবলি ভগবান টগবান মানে না। বাবলি বরাবরই বলে ট্রাস। এমনকি এ পর্যন্ত কোনো পরীক্ষা দেওয়ার সময়ও কোনো ঠাকুর দেবতার ছবিকেও প্রণাম করতে যায়নি বাবলি। কিন্তু বাবলি বলল, বেশ তো কাকিমা, যাব তোমার সঙ্গে। পরশুদিন নতুন জীবন আরম্ভ হবে, নতুন চাকরি। একবার না হয় তোমার সঙ্গেই যাব, তোমার যখন এত ইচ্ছা। কাকা স্টিয়ারিং ধরে হেডলাইট জ্বালানো পথে সামনে চেয়েছিলেন। বাবলির এই কথায় হঠাৎ চকিতে মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালেন। তাকিয়ে আবার রাস্তার দিকে মুখ করলেন। বাবলি বলল, কি কাকু, কি হলো? কাকা একটা মোড় নিতে নিতে বললেন, কিছু হয়নি, কিন্তু হতে পারে। কাকিমা চোখে রাতে ভালো দেখতে পান না, কোনোদিনই না। বললেন, কি গো, রাস্তায় কোনো গোলমালের কথা বলছো? কাকা হেসে উঠলেন হো হো করে। বললেন, গোলমাল? তবে রাস্তায় নয়, একেবারে ঘরের মধ্যেই মনে হচ্ছে। কেস খুব গড়বড়। বাবলি যেন কিছু বুঝতে পারেনি এমনভাবে বলল, কাকুমণি, তুমি কখন যে কি বলো আর কি ভেবে বলো তুমিই জানো। তোমার এই হেয়ালি হেয়ালি কথা থামাও তো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। কাকা আবার হাসলেন, বললেন, খিদে আমারও পেয়েছে বলে সুর করে নাকি নাকি গলায় বললেন, হাও মাও খাও, চেনা মানুষের গন্ধ পাও। বাড়ি পৌঁছে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো বাবলি। কাকিমাকে বলল, কাকিমা, সেই ভোরবেলায় চান করে বেরিয়েছি, ঘেন্না করছে, ভালো করে চান করব। চান করে তারপরে খেতে বসবো। তুমি কিষান সিংকে খাওয়ার ঠিকঠাক করতে বলো। ঘরে ঢুকেই বাবলি আয়নার সামনে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিল বাবলি। আয়নায় ওর পাশে ও ঝুমার চেহারাটা কল্পনা করে নিল। কল্পনায় ওর পাশে ঝুমাকে দেখে ও লজ্জায় মরে গেল। ছি ছি, কি বিচ্ছিরি ফিগার বাবলির। আর মুখশ্রী বা কি, তাকানো যায় না। ইস, এই প্রথমবার জীবনে সে নিজেকে সুন্দরী বলতে যা বোঝায় তা নয় বলে, তার ফিগার ভালো নয় বলে বাবলি আক্ষেপ করল। আজ এই মুহূর্তেও জানতে পারল, মেয়েদের আর যে গুণ থাকি না কেন, চিত্রাঙ্গদা হলে, মেয়েরা মেয়েসুলভ সৌন্দর্যের অধিকারী না হলে, অর্জুনরা কোনো অর্জুনই তাদের মুখে নারীকে আবিষ্কার করতে পারে না। এই জীবনে প্রথমবার বাবলি হেরে যাবার, ফেল করার ভয় পেল। এই পরীক্ষায় যে ওর কখনো বসতে হবে তাও বুঝতে পারেনি, স্বপ্নেও ভাবতে পারেনি। ও কি জানতো যে পৃথিবীর সমস্ত মেয়েকেই এই মেয়েলি পরীক্ষায় কোনো না কোনো সময় বসতেই হয়? অভির অনেক রাত হয়ে গেল ইম্ফলে পৌঁছতে। অত রাতে ও আর বাবলির মেসোমশাইয়ের বাড়িতে গেল না। ডিমাপুর থেকে বেরিয়েছিল সকাল 4টেতে, এখন প্রায় রাত 11টা বাজে। এই ছোট্ট শহরে রাত 11টা অনেক রাত। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজ করে ও বাড়ি ঢুকেই সোজা টেলিফোনের কাছে গেল। তারপর কি মনে করে দেরাজ খুলে গ্লাসে একটা বড় হুইস্কি ঢেলে জল নিয়ে একটা বড় চুমুক লাগিয়ে এসে ফোন তুলল। ফোনটা অন্য প্রান্তে বাজছিল
কুড়ুর 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 করে। কোনো প্রসিত ভর্তিকার কাছে স্বামীর খবর বয়ে নিয়ে আসা কোনো রূপকথার পাখির মতো ফোনটা ডাকছিল। অনেকক্ষণ পর বাবলির মাসি ফোনটা তুললেন। কি যেন চিবোচ্ছিলেন উনি। বললেন, হ্যালো, আমি অভি বলছি। মশলা চিবোতে চিবোতে বৌদি বললেন, অভি, বাঁচালে বাবা, এত চিন্তায় ছিলাম না আমরা। তোমার নাকি পথে গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, নাগা পাহাড়ে ছিলে এক রাত। কি ডেঞ্জারাস ব্যাপার। অভি অবাক হলো, বলল, এই খবর ইতিমধ্যে এখানে পৌঁছলো কি করে? তোমার দাদা যে আজ সকালে 8টার সময় ডিমাপুরে ট্রাঙ্কল করেছিলেন, ওই দোষী মেয়ে নিশ্চয়ই জোর করে তোমাকে সেদিন যেতে বলেছিল ডিমাপুর। নইলে তোমাকে তো তোমার দাদা বারবার বলে দিয়েছিলেন কোহিমায় নাইট স্পেন্ড করতে। কি যে করো না তোমরা। তোমরা দুজনেই সাফিসিয়েন্টলি গ্রোন আপ। তোমাদের কাছ থেকে আরও একটু গুড সেন্স আশা করেছিলাম। এমন সময় ফোনের পাশ থেকে বড় সাহেবের গলার স্বর শোনা গেল, আমায় দাও। অমনি বৌদি বললেন, নাও, তোমার দাদার সঙ্গে কথা বলো। বড় সাহেব ফোনটা হাতে নিয়েই বললেন, অভি, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। পোর ইয়োর সেলফ আ স্টিভ ড্রিঙ্ক, হ্যাভ আ নাইট হট বাথ। ভালো করে খাওয়া দাওয়া করো অ্যান্ড দেন গো টু বেড। তারপর একটু থেমে বললেন, কাল অফিসে কথা হবে, গুড নাইট। অভি জানে বড় সাহেব কাল অফিসে কি কথা বলবেন তাকে। ফাঁকা ঘরে পাইপটা ধরিয়ে উনি বলবেন, কনগ্র্যাচুলেশন, ইউ আর দ্য ফার্স্ট ওয়ার্কার। অভি বাজি ফেলতে পারে এই বিষয়। সোফায় বসে পড়ে হুইস্কির গ্লাসে আরেকটা চুমুক দিয়ে অভি ভাবল, এই জন্যেই এত উন্নতি হয়েছে ভদ্রলোকের। এই সময় ওই ভদ্রমহিলার হাত থেকে অভিকে উনি না বাঁচালে ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রলাপ শুনতে হতো। সত্যি, মেয়েরা টেলিফোনে বিনা কারণে এত বেশি কেন কথা বলে যে তা কি কেউ জানে? এর কি কোনো ওষুধ নেই? হুইস্কিটা শেষ করে গিয়ে অভি গরম জলের শাওয়ারের নিচে দাঁড়ালো হিমহিম বর্ষার রাতে ইম্ফলে। দিল্লিতে চান শেষ করলো বাবলি। বাবলির গা দিয়ে সাবানের গন্ধ বেরোচ্ছিল। বেডরুমের দরজা বন্ধই ছিল, পেলমেটের নিচে পর্দা। বাবলি কিছু না পরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ভালো করে পাউডার মাখলো সারা গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে। তারপর ভেতরের জামা, প্যান্টি, সায়া পরা হয়ে গেলে একটা হালকা সাদা কালো ফুল ছাপ পরা শাড়ি পরল বাবলি। কেন জানে না, বাবলির খুব ভালো লাগছিল। উঠতে ইচ্ছে করছিল বাবলির পাখির মতো। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর একটি বিখ্যাত উপন্যাস বাবলি। আজ শুনলাম আমরা এই উপন্যাসের 2য় পর্ব। আগামীকাল এই উপন্যাসের 3য় পর্ব ঠিক দুপুর 3টের সময় চলে আসবে। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।